3 নম্বর এসি থ্রু a pure capacitor, তাহলে জিনিসটা এরকম সার্কিটটা। এই তো এটাই দাঁড়াবে এসি থ্রু পিওর ক্যাপাসিটার। তাহলে ক্যাপাসিটারের সঙ্গে যদি এসি যুক্ত থাকে তাহলে ক্যাপাসিটারের দুই প্রান্তে তড়িৎ কত হবে, চার্জ কত হবে। যেহেতু এসি যুক্ত আছে সেই জন্য দেখো বিভিন্ন সময়ে চার্জটাও ভ্যারিয়েবল হবে। দেওয়া আছে E0 সাইন ওমেগা টি, তাহলে কিউ ইকুয়াল টু সিভি, তাহলে কিউ ইকুয়াল টু কত হবে, সি E0 সাইন ওমেগা টি। এটাই হবে টি সেকেন্ড পরে তোমার ক্যাপাসিটারের মধ্যে সঞ্চিত তড়িৎ। তাহলে হোয়াট উইল বি কারেন্ট I ইকুয়াল টু ডিকিউ ডিটি, তাই তো হয় I ইকুয়াল টু ডিডিটি অফ কিউ মানে সি E0 সাইন ওমেগা টি, তাই তো হবে। তার মানে I ইকুয়াল টু এটা ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়াবে, সি E0টা বাইরে বেরিয়ে চলে আসবে, কনস্ট্যান্ট আছে ওমেগা 0 ওমেগা কোসাইন ওমেগা টি, হবে না হবে না। তাহলে এই হলো ক্যাপাসিটরের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রার রাশিমালা। এইটাকে দেখো একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তাহলে I ইকুয়াল টু E0 বাই 1/c ওমেগা লেখা যাবে। আমরা দিয়েছিলাম E0 সাইন ওমেগা টি, তাহলে কোসাইনটাকে সাইন আকারে লিখতে হবে। তাহলে সাইন ওমেগা টি প্লাস π/2, ঠিক লিখলাম। সাইন ওমেগা টি মাইনাস π/2 লিখলে দেখো মাইনাস কোসাইন ওমেগা টি হবে। কিন্তু এইটা করতে গিয়ে ছেলেরা অনেক সময় লিখে ফেলে যে কোসাইন, এই জিনিসটা লিখে ফেলে কোসাইন ওমেগা টি ইকুয়াল টু সাইন π/2 মাইনাস ওমেগা টি। ম্যাথমেটিক্যালি দিস ইজ অলসো কারেক্ট। এইখান থেকে তুমি কিন্তু কোনো মন্তব্য করতে পারো। তোমাদের প্রথমেই বলেছি লিখতে হবে ওমেগা টি প্লাস মাইনাস সামথিং আকারে, অর্থাৎ প্লাস মাইনাস ওমেগা টি অ্যাঙ্গেলটা তো যাবেই। তাহলে প্লাস মাইনাস সামথিং এর দ্বারাই বোঝা যাবে এইগুলো না পিছল। সামথিং যা হবে তত ডিগ্রি এগুবে বা পিছবে, প্লাস হলে এগিয়ে যাবে, মাইনাস হলে পিছিয়ে যাবে। বুঝতে পারলে না পারলে না। তাহলে এইখান থেকে তোমার কি পাবে দেখো, I ইকুয়াল টু I এই রাশিটা কনস্ট্যান্ট আছে সাইন ওমেগা টি প্লাস π/2। এই পোর্শনটা E0 বাই ভোল্টেজ বাই কিছু ইকুয়াল টু কারেন্ট, মানে কিছুটা কি জিনিস রেজিস্ট্যান্স। কিন্তু এসির ক্ষেত্রে ওটাকে বলা হয় ইম্পিডেন্স, ক্যাপাসিটিভ ইম্পিডেন্স বা ধারকীয় প্রতিঘাত, ক্যাপাসিটিভ ইম্পিডেন্স। এটাকে লেখা হয় এক্সি, এক্সি ইকুয়াল টু 1/c ওমেগা, এক্সি ইকুয়াল টু 1/c ওমেগা। এই প্রসঙ্গে লিখে দিই এক্সেলটা কি ছিল, এল ওমেগা, পাশে লিখে রাখলাম। আর কি দেখা যাচ্ছে, কারেন্টটা দেখো ভোল্টেজ ইকুয়েশন ছিল E ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি প্লাস পাই। তাহলে হোয়াট ইজ দি কনক্লুশন, দি কারেন্ট লিডস দি ভোল্টেজ বাই অ্যান অ্যাঙ্গেল π/2, অর্থাৎ কারেন্ট এগিয়ে গেল। ইন আদার ওয়ার্ড ভোল্টেজ ল্যাগস বিহাইন্ড দি কারেন্ট বাই অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি। বুঝতে পারলে না পারলে না। অর্থাৎ ভেক্টর ডায়াগ্রাম বা ঘূর্ণি রেখাচিত্রটা তাহলে কি দাঁড়াবে, এইদিকে I, এটা যেন ভুল করবে না, এটা E। তাহলে তোমার এইটা যদি ভোল্টেজ ভেক্টর হয়, এইটা হবে কারেন্ট ভেক্টর, এটা I ভেক্টর, এটা E ভেক্টর, অ্যাঙ্গেলটা হবে তোমার π/2, হবে না হবে না, কি বলো।
যে ভোল্টেজ তোমার এটা ওমেগা টি, এটা ওমেগা টি, তাহলে পাইবে একটু আসবে না। তাহলে সুতরাং তাহলে কি সিদ্ধান্ত হলো যে ভোল্টেজ ল্যাগস বিহাইন্ড দি কারেন্ট বাই অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ইন আদার ওয়ার্ড, কারেন্ট লিডস দি ভোল্টেজ বাই অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যান্ড ক্যাপাসিটিভ ইম্পিডেন্স ইজ ইকুয়াল টু 1/ωc। খুব গুরুত্বপূর্ণ রাশি এই দুটো, তোমার অঙ্ক থেকে খুব কাজে লাগবে। এই অধ্যায় অঙ্কগুলোর মধ্যে তোমার যেগুলো দেয় কোনো কিচ্ছু তোমার করতে হবে, শুধু এই ফর্মুলাগুলো জানতে হবে। এমনকি নিটেতেও এই শুধু এই ফর্মুলায় বসে দিয়ে টুক করে হয়ে যাবে, আর কিচ্ছু নেই। তাহলে তোমার নিট কেন, তোমার তাছাড়াও তোমার যেই মিনিটেও এরকম দেয়, শুধু ফর্মুলা প্রয়োগ করা। তাহলে তোমার পাওয়ার তাহলে কত হবে, এর পরের কাজ আমাদের পাওয়ার বের করা, তাই তো এই তিনটে কাজ তো করছি। কারেন্ট ইকুয়েশন, ইম্পিডেন্স আর ফেজ অ্যাঙ্গেল রিলেশন। কারেন্ট ইকুয়েশনের মধ্যে ফেজ অ্যাঙ্গেল রিলেশনটা নিহিত আছে, আর কি পাওয়ার। তাহলে পি অ্যাভারেজ আগের মতোই, পি অ্যাভারেজ ইকুয়াল টু কি হবে 1/t ইন্টিগ্রেশন 0 টু t ei dt হবে 1/t ইন্টিগ্রেশন 0 টু t e মানে e0 sin ওমেগা t, i মানে আমি এই জিনিসটা লিখব কারণ এইটার থেকে এখানে আসতে হবে তো, c e0 ওমেগা ইন্টু c e0 ওমেগা কোসাইন ওমেগা t dt। কেউ এইটার জায়গায় তোমার i0 লিখতে পারতো, অসুবিধা কিছু হতো না, সব কিছু বাইরে চলে আসবে 1/2t c e0 স্কোয়ার ওমেগা c e0 স্কোয়ার ওমেগা c e0 স্কোয়ার ওমেগা 0 to t sin 2 omega t dt, again it is equal to 0, so equal to 0. So average power of AC through a capacitor is also equal to 0 like inductance, so it is also called wattless current. তাহলে wattless current এর তাহলে ডেফিনেশন কি হবে, যে এসি যদি একটি বিশুদ্ধ আবেশক বা বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেক্ষেত্রে কোনো রকম শক্তির ব্যয় হয় না। এই ধরনের প্রবাহকেই বলা হবে ওয়াটলেস প্রবাহ। কথাটা বুঝতে পারলে না পারলে না? তাহলে ওয়াটলেস প্রবাহ তাহলে হচ্ছে কি না, ক্যাপাসিটার, পিওর ক্যাপাসিটার এবং পিওর ইন্ডাক্টরের ক্ষেত্রে। এটাও আগের মতো, ক্যাপাসিটারকে যদি লাগিয়ে দেওয়া হয় কতগুলো, বাড়ির যদি লাইন অন্য সব যদি সুইচ অফ থাকে, শুধুমাত্র যদি ক্যাপাসিটারটা চলে 2 দিন 7 দিন 10 দিন যতদিনই চলুক, মিটারের কোনো রিডিং উঠবে না, তাই তো? আচ্ছা, আর দেখো XC equal to 1/c omega and XL equal to L omega, তার মানে কি ক্যাপাসিটারের ক্ষেত্রে এসি প্রবাহের বাধাটা খুবই কম, অপরপক্ষে ইন্ডাক্টরের ক্ষেত্রে বাধাটা আবার খুব বেশি। সেই কারণে ক্যাপাসিটার এসির মধ্য দিয়ে সহজেই চলে যায়। কিন্তু এই তথ্য থেকে যদি দেখো ডিসির ক্ষেত্রে ওমেগাটা কত হবে, ডিসির ক্ষেত্রে ওমেগা কত 0, তার মানে দেখো সেক্ষেত্রে রেজিস্ট্যান্সটা খুব বেশি। সেই জন্য ক্যাপাসিটার একটা হাই রেজিস্ট্যান্স প্রয়োগ করে ফর ডিসি কারেন্ট, অ্যান্ড এসির ক্ষেত্রে সেই রেজিস্ট্যান্সটা দেখো খুব কম। সেই কারণেই বলা হয় ক্যাপাসিটারের মধ্য দিয়ে সহজেই এসি পাস করে যায়, কিন্তু ডিসি পাস করতে পারে না। ঠিক উল্টোটা দেখো, ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে, ডিসির ক্ষেত্রে তুমি আগে দেখো, ডিসির ক্ষেত্রে ইন্ডাক্টরের কাজ কখন শুরু হয়, যখন কারেন্ট বাড়া কমা করে। ডিসির ক্ষেত্রে যেই সুইচ দিলে খুব অল্প সময়ের মধ্যেই তোমার একটা নির্দিষ্ট প্রবাহ শুরু হয়ে গেল, তাহলে ওই নির্দিষ্ট প্রবাহ হয়ে গেলে তখন ইন্ডাক্টর তোমার ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ সে আর কিছু কারেন্ট বাড়া কমা যেহেতু হচ্ছে না, সে কোনো আর বাধা প্রয়োগ করবে না, অর্থাৎ ইন্ডাক্টরের মধ্য দিয়ে ডিসি স্মুথলি চলে যাবে। কিন্তু যেই এসি প্রবাহ হলো, এসি প্রবাহ মানেই তোমার নন স্টপ চেঞ্জ অফ কারেন্ট,
নন স্টপ চেঞ্জ অফ কারেন্ট মানে নন স্টপ ইম্পিডেন্স অন এসি ফ্লো ফর ইন্ডাকটেন্স অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু এল ওমেগা। ঠিক আছে না? ঠিক নাই? তাহলে এইবার তোমার এতক্ষণ যেগুলো তোমায় বলা হলো সেগুলো হচ্ছে যে তোমার যে এসি থ্রু এ পিওর রেজিস্ট্যান্স, পিওর ক্যাপাসিটার and pure inductance. If you take for example as inductance, it is a coil, so it must have some resistance practically. কিছু না কিছু রোধ থাকবেই থাকবে। বিশুদ্ধ রোধহীন তোমার রোধহীন আবেশক কুণ্ডলী এর অস্তিত্ব তোমার খুবই অস্তিত্ব থাকা খুবই বিরল। অর্থাৎ তোমার যদি একটা ইন্ডাক্টার তুমি সার্কিটে লাগাও তাহলে অটোমেটিক্যালি একটা রোধ এসে যাবে, তুমি চাও আর না চাও। তাহলে সেটা তোমার বাস্তবে যেহেতু সেটা হয় তাহলে তোমার এসি তোমার বাস্তবে যেগুলো হবে সেগুলোকেই তোমার একটু পড়তে হবে। অর্থাৎ তোমায় পড়তে হবে এসি থ্রু অ্যান ইলার সার্কিট, এল এবং আর একটা পিওর ইন্ডাকটেন্স লাগানো মানে রেজিস্ট্যান্স হিসেবে, তার মানে কি এল আর আর সিরিজে আছে। অর্থাৎ এসি থ্রু অ্যান এলআর সার্কিট। সিমিলারলি ক্যাপাসিটার লাগানো আছে, যে তারের মধ্যে দিয়ে যাচ্ছে তারের তো কিছু রোধ থাকবেই, যত হাউএভার স্মল ইট ইজ। সুতরাং সেক্ষেত্রেও তোমায় একটা পিওর ক্যাপাসিটারের অস্তিত্ব তুমি দেখো পাবে না, সেক্ষেত্রেও রেজিস্ট্যান্স হিসেবে। সেই কারণে তোমায় বাস্তবে যেটা হবে যে এসি থ্রু এ সিআর সার্কিট, তাহলে এইগুলোকে একটু তোমায় পড়তে হবে। ইলার সার্কিট, সিআর সার্কিটের ক্ষেত্রে তোমার কারেন্ট ভোল্টেজ রিলেশন পড়তে হবে। তাহলে ইলার সার্কিট, সিআর সার্কিটের মধ্য দিয়ে পড়তে গেলে আমরা এক্ষেত্রে ম্যাথামেটিক্যালি ট্রিট করার জন্য জে অপারেটরের সাহায্য নেব। হোয়াট ইজ জে অপারেটর? যে অপারেটর তোমরা অ্যালজেব্রায় যেটা পড়েছো, কমপ্লেক্স নাম্বার which is denoted by I, here it is denoted by J। অর্থাৎ তোমরা যেটা কমপ্লেক্স নাম্বার পড়েছো যে I দিয়ে, এটাকে তোমার পড়তে হবে J দিয়ে। তাহলে এসি আমাদের এবার হেডিংটা হয়ে যাবে এস, আচ্ছা এটা মুছে দিই, থাকবে না, এসি থ্রু অ্যান এলআর সার্কিট। তাহলে এটাকে আমরা জে দিয়ে আমরা বলবো। কথাটা বুঝতে পারলে না?